আমি আমার আগের ভিডিওগুলোতে ফরাসি বিপ্লব সম্বন্ধে আলোচনা করেছি। এখন আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব কখন, কেন এবং কোন পরিস্থিতিতে ফ্রান্সে জাতীয় সভার আহ্বান করা হয়েছিল। সেই সময় ফ্রান্সের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থাটা ঠিক কেমন ছিল। আমার আগের ভিডিওগুলোতে এই সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তাই এখানে শুধু আমি কিন্তু ওই পুরনো জিনিসগুলোকে আর তুলে ধরছি না, শুধুমাত্র জাতীয় সভা আহ্বানের দিকটার উপরই আলোকপাত করছি। তো জাতীয় সভা আহ্বানের কারণ আলোচনা করার আগে আমি একটু বলে রাখি যে যখন সমগ্র ইউরোপ জুড়ে সম্প্রসারণের যুগ চলছিল, তখন ফ্রান্সও এই ক্ষেত্রে পিছিয়ে ছিল না। ফ্রান্স এই সময় ইউরোপে একাধিপত্য প্রতিষ্ঠা করার জন্য ত্রয়োদশ শতকে ফিলিপস অগাস্টাসের নেতৃত্বে সামন্তপ্রভুদের ক্ষমতাকে খর্ব করে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল এবং নিজেদের সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে ফ্রান্সকে শক্তিশালী করেছিল। এই সময় থেকেই আমরা জানি যে ফ্রান্সের রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল এবং ভালোয়া ও বুর্ব রাজবংশের হাত ধরে ফ্রান্স আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। তখন একটি শক্তিশালী রাজতন্ত্রের মাধ্যমে ফ্রান্স সমগ্র পশ্চিম ইউরোপে একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল, কারণ ফ্রান্স পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় রাষ্ট্র ছিল। এখানে আইন, বিচার সমস্ত কিছুই রাজতন্ত্রের অধীনে প্রতিষ্ঠিত হলেও আমাদের মনে রাখতে হবে স্টেটস জেনারেলের আহ্বান কিন্তু 1614 সালের পর থেকে এই ফরাসি বিপ্লবের আগে মুহূর্ত পর্যন্ত করা হয়নি। অর্থাৎ 1416 সালের পর 1789 সাল, অর্থাৎ 175 বছর পর ফ্রান্সে জাতীয় সভার আহ্বান করা হয়েছিল। তাহলে নিশ্চয়ই এর পেছনে বিরাট কিছু কারণ আছে। হ্যাঁ, কারণ আছে। ফ্রান্সের রাজতন্ত্রের উপর আলোকপাত করলেই এটা পরিষ্কার হয়ে যায়। আমি আগেই বলেছি যে ফ্রান্স তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল এবং তিনটে সম্প্রদায়ে বিভক্ত ছিল: প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়। আর এখানে দু ধরনের মানুষ বসবাস করতো, একটা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী আর একটা হচ্ছে সুবিধাহীন শ্রেণী। সুবিধাভোগী শ্রেণীতে ছিল যাজক এবং অভিজাত সম্প্রদায়, এবং তৃতীয় সম্প্রদায়ের সমস্ত মানুষ এই অধিকারহীন সম্প্রদায়ের পর্যায়ে পড়তো, যাদের কোনো অধিকার ছিল না। সমস্ত অধিকার থেকে এরা বঞ্চিত ছিল, কিন্তু রাষ্ট্রের 97% করের ভার এদেরকে বহন করতে হতো, মাত্র 3% বহন করত যাজক এবং অভিজাত সম্প্রদায়। বুঝতেই পারছো যে তাহলে ফ্রান্সের রাজনৈতিক এবং সামাজিক অবস্থাটা কেমন ছিল। এর তো পরিবর্তন প্রয়োজন, কারণ মানুষ তো তৃতীয় সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি ছিল ফ্রান্সে, তারা এটা মেনে নিচ্ছিল না। দীর্ঘদিন ধরে ছোট্ট ছোট্ট করে ক্ষুদ্র ক্ষুদ্র অত্যাচারগুলো পরবর্তীকালে 1789 সালে একটা বৃহৎ আন্দোলনের ডাক দেয়, যা ফরাসি বিপ্লব রূপে ফ্রান্সে ছড়িয়ে পড়ে। পূর্ব রাজতন্ত্রের আমলে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে ওঠে। তাই রাজা ষোড়শ লুইয়ের আমলে তৃতীয় সম্প্রদায়ের মানুষের উপর করের বোঝা অতিরিক্ত চাপিয়ে দেওয়া হলে এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যারা মধ্যবিত্ত শ্রেণী, যাদের আমরা বুর্জোয়া নামে জানি, তারা আপামর বাকি সব তৃতীয় সম্প্রদায় এবং অভিজাত এবং যাজক সম্প্রদায়ের কিছু উদার মানসিকতা সম্পন্ন মানুষকে নিয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের পথে এগিয়ে যায়। করের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য তৃতীয় সম্প্রদায়কে পরিচালিত করা বুর্জোয়া শ্রেণী, অর্থাৎ শিক্ষক, ব্যারিস্টার, এই সম্প্রদায়ের যে মানুষগুলো ছিল, তারা একত্রিত হয় এবং এদের সাথে যোগদান করে রাজতন্ত্র বিরোধী কিছু অভিজাত এবং যাজক সম্প্রদায়। এরা একত্রিত হয়ে পড়ে জোর আওয়াজ তোলে যে রাজতন্ত্রের পতন অনিবার্য, কারণ তারা এত পরিমাণে করের বোঝা দিতে আর পারবে না। এর ফলস্বরূপ রাজা অর্থনৈতিক সমস্যা মেটানোর জন্য তৃতীয় সম্প্রদায়ের সাথে সাথে অভিজাত সম্প্রদায়ের উপর কর চাপিয়ে দেওয়ার কথা ঘোষণা করলে অভিজাত সম্প্রদায়ও রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে। অবশেষে রাজা বাধ্য হয়ে 1789 সালে, পুরোপুরি বাধ্য হয়ে 1789 সালে 17ই জুন আবার স্টেটস জেনারেল অধিবেশন ডাকার জন্য সকল সম্প্রদায়কে একত্রিত করে।